ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের কথা বলবো। আর স্ম্যাকডাউন আবার 2 ঘন্টার হয়ে যাবে, এটা একদম কনফার্ম হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আপনাদের বলেছিলাম ডাব্লিউডাব্লিউই প্ল্যান করতেছে আবার স্ম্যাকডাউন 2 আওয়ার শো হয়ে যাবে, বাট তখন আমরা জানতাম না যে কখন হবে। আর এখন আমরা ডেটটা জানতে পেরেছি এবং আপনাদের আমি আপডেটটা বলে দিই। প্রথমে পিডব্লিউ ইনসাইডারের আপডেটটা বলি। স্ম্যাকডাউন উইল রিটার্ন টু 2 আওয়ার্স অ্যাজ অন ফ্রাইডে জুলাই 4th 2025, মানে জুলাইয়ের 4 তারিখ থেকে স্ম্যাকডাউনের শো আবার 2 ঘন্টার জন্য প্রডিউস করা হবে। আপনারা জানেন স্ম্যাকডাউন ইউসি নেটওয়ার্কের উপর আসে এবং 2 ঘন্টার শোতেও ইউসি নেটওয়ার্কের উপর আসবে এবং যে 1 ঘন্টা সেটা ইউসি নেটওয়ার্ক রেইন মেকার নামে একটা শো সাইন করেছে। স্ম্যাকডাউন শেষ হওয়ার পর ইউসি নেটওয়ার্কের উপর রেইন মেকার শো আসবে। আর আপনাদের বলে দেই, এমন না যে 4 জুলাই থেকেই এটা কনফার্ম, কারণ 2টা রিপোর্ট সামনে এসেছে আর সেকেন্ড রিপোর্ট ভ্যারাইটি করেছে এবং তারা বলতেছে আগস্টের 15 তারিখ থেকে হবে। বাট আমরা একটু বিলিভ করি হচ্ছে পিডব্লিউ ইনসাইডারকে, কারণ পিডব্লিউ ইনসাইডার রেপুটেবল রেসলিং সোর্স। আমার এর জন্য মনে হয় পিডব্লিউ ইনসাইডারের আপডেটটাই আমাদের নেওয়া উচিত। আর আমি আপনাদের কোশ্চেন করব, আপনারা কি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন স্ম্যাকডাউন যে 3 ঘন্টার হতো, নাকি আপনারা 2 ঘন্টার স্ম্যাকডাউন দেখে খুশি? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে লিভ মর্গানের বিষয় বলবো। আর আপনারা জানেন লিভ মর্গান ইনজুরির মধ্যে আছে। মাল্টিপল আপডেটস আমি কিন্তু আপনাদের দিয়ে যাচ্ছি এবং আপনাদের বলে দেই পিডব্লিউ ইনসাইডার বলেছিল এটা 100% লেজিটেবল একটা ইনজুরি এবং সে 16 সপ্তাহ অথবা 3 মাসের জন্য বাইরে থাকবে এবং তার জন্য কিন্তু রেগাল রড্রিগেজের ট্যাগ টিম টাইটেল রিলিঙ্কুইশ করতে হবে। এছাড়াও রেসেলওয়ার্স আরো একটা ক্লেম করেছে, মানে আপডেট করেছে। রেসেলওয়ার্স বলতেছে লিভ মর্গানের ইনজুরির কারণে এভলিউশনের কার্ড অনেক মেজর ভাবে এফেক্ট করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিভ মর্গানস ইনজুরি হ্যাজ কজড এ লট অফ দ্য এভলিউশন টু কার্ড নেক্সট মান্থ টু বি স্ক্র্যাপ এন্ড স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, মানে লিভ মর্গানের যে অ্যাবসেন্স সেটা অবশ্যই হবে। এটার জন্য এভলিউশনকে অনেক বেশি এফেক্ট করবে এবং লিভ মর্গানের জন্য এভলিউশনের যে কার্ড সেটা ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করতে হবে। আমার যতটুকু মনে হয় লিভ মর্গান নিকি মেলার সাথে এভলিউশনের ট্যাগ টিম ম্যাচ করতো, বাট এখন লিভ মর্গান প্রেজেন্ট না। আমি বলবো লিভ মর্গানের কারণে কিন্তু রেগাল রড্রিগেজেরও লাকটা খারাপ হয়ে গেল। আর এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ব্লিচার রিপোর্টের বিষয় বলবো। আর এটা কিন্তু খুব রিলায়েবল একটা সোর্স। তারা রেসলম্যানিয়া 42 এর একটা ম্যাচ কার্ড দিয়েছে। ম্যাচ কার্ড বলতে তারা প্রেডিকশন করেছে অনেকগুলো ম্যাচের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেই ম্যাচটা সে বুকিং করেছে, মানে প্রেডিকশন করেছে, সেটা হচ্ছে উসোস ভার্সেস লুচা ব্রো। আর অবশ্যই আপনারা যারা পুরনো আপনাদের এইডব্লিউর কথা মনে পড়ে গিয়েছে, কারণ একটা সময় অনেকেই ড্রিম ম্যাচ দেখতো উসোস ভার্সেস লুচা ব্রোস। আর এখন তো প্যান্টার আর ফিনিক্স দুইজনই ডাব্লিউডাব্লিউতে এসেছে, হয়তো এদের ম্যাচ প্রবারলি হতেও পারে। এরপরে সেকেন্ড ম্যাচ সে প্রেডিক্ট করেছে, সেটা হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কার্গেলের ম্যাচ। পার্সোনালি জেড কার্গেল যখন এসেছিল আমি চেয়েছিলাম বিয়াঙ্কা ভার্সেস জেড কার্গেলের যেন একটা ম্যাচ হয়, বাট ডাব্লিউডাব্লিউ টাইম নিয়েছে, হয়তো রেসলম্যানিয়া 42 তে তাদের ম্যাচ হতে পারে। এরপরে যে ম্যাচটা সে প্রেডিক্ট করেছে সেটা হচ্ছে স্যাথ রলিন্স ভার্সেস স্যামি জেনের ম্যাচ। আপনাদের এটাও বলে দেই, হয়তো স্যামি জেনের ড্যানিয়েল ব্রায়ানের মতো একটা স্টোরি হতে পারে। আমার মনে হয় সেই জিনিসটা কনসিডার করতে গিয়ে সে এই ম্যাচটা বুক করেছে বা প্রেডিক্ট করেছে। এরপরে সে ম্যাচ প্রেডিক্ট করেছে আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ। যদি রেসলম্যানিয়া 42 তে এই ম্যাচটা হয় তাহলে আমি বলবো কোডি রোডসের ক্যারেক্টারও চেঞ্জ হবে, সিএম পাঙ্কের ক্যারেক্টারও চেঞ্জ হবে। এবং লাস্টে যেই ম্যাচটা সে রোমান রেন্সের জন্য ফিচার করেছে সেটার জন্য কিন্তু আমরা অনেক বছর ধরে ওয়েট করতেছি এবং তার হিসাবে রেসলম্যানিয়া 42 তে ম্যাচ হবে রোমান রেন্স ভার্সেস রকের। আর এই ম্যাচটা প্রত্যেক বছর মনে হয় যে হবে, কিন্তু হয় না। বিচার রিপোর্ট যে ম্যাচগুলো প্রেডিক্ট করেছে, আপনাদের এটার উপর কেমন টেক, কার সাথে কার ম্যাচ হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা শার্লেট ফ্লেয়ারের বিষয় বলবো। আর শার্লেট ফ্লেয়ার বলে উইমেন্স ডিভিশন থেকে কেউ আর কখনো রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারবে না। সে একবার যেহেতু করেই ফেলেছে, আর কেউ করতে পারবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে শার্লেট ফ্লেয়ার বিলিভ দ্যাট উইমেন মেইন ইভেন্টিং রেসলম্যানিয়া উইল নেভার হ্যাপেন এগেন আনলেস দ্য শো গোজ ব্যাক টু ওয়ান নাইট। এখানে শার্লেট ফ্লেয়ার বলতেছে যে রেসলম্যানিয়া এখন 2 নাইটের হয়, যদি এটা 1 নাইটের আবার হয়ে যায় তখন হয়তো আপনারা উইমেন্স মেইন ইভেন্ট দেখতে পারেন রেসলম্যানিয়াতে। আপনারা তো বলতে পারেন যে 2 নাইটের রেসলম্যানিয়া হয়, হয়তো একটা নাইটে তারা মেইন ইভেন্ট করতে পারে, বাট শালিকের অ্যাকর্ডিং এ সে মনে করে রেসলম্যানিয়া নাইট 1 যেটা মেইন ইভেন্ট হয় সেটা মেইন ইভেন্ট না,
নাইট 2 এর মেইন ইভেন্ট হচ্ছে মেইন ইভেন্ট, সে নাইট 1 কে কনসিডার করে না, নাইট 2 কে কনসিডার করে। এরপর কোরি গ্রিভস এর বিষয় বলবো, আর তাকে নিয়ে একটা গুড নিউজ আছে। আর আপনারা জানেন কিছু সময় আগে সে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল, কারণ সে NXT তে যাওয়া প্রেফার করেনি, এটা নিয়ে সে অনেক কিছু করেছে। এবং আপনারা জানেন প্যাট ম্যাকাফি অ্যাবসেন্ট ছিল, তার কারণে কোরি গ্রিভস এর মানডে নাইট রতে কমেন্ট্রি করতে হয়েছে। এবং PW ইনসাইডার আপডেট করে বলতেছে WWE খুব ভালো ফিল করেছে, মানে হ্যাপি তারা কোরি গ্রিভস এর কমেন্ট্রির জন্য। এবং ওয়ার্ল্ডস কলাইডে সে লিড কমেন্টেটর ছিল এবং সে খুব ভালো কাজ করেছে। আর এটার জন্য WWE এর ভিতরে যারা আছে তারা NXT এর কন্ট্রোভার্সি ভুলে গিয়েছে, আর সেটা থেকে মুভ অন করে কোরি গ্রিভস এর উপর সবাই হ্যাপি আছে। এরপর গোলবার্ডের বিষয় বলবো, আর গোলবার্ড হয়তো ওয়ার্ল্ড টাইটেলটা জিতে ফেলতে পারে। আপনারা জানেন গোলবার্ড ভার্সেস গুন্থারের ম্যাচ হবে এবং সবাই ভাবতেছে যে এটা গোলবার্ডের লাস্ট ম্যাচ, আর সে কেন টাইটেল জিতবে। বাট বিল আফটার বলতেছে হয়তো গোলবার্ড টাইটেলটা জিততে পারে। সে বলতেছে হয়তো হতে পারে সে টাইটেলটা জিতবে এবং ইমিডিয়েটলি তাকে ক্যাশিং করতে চলে আসবে সেথ রলিন্স। আর এমনটা তো হতে পারে, কারণ গুন্থার কিন্তু মানি ইন দ্য ব্যাংকের ব্রিফ কেসকে মেনশন করেছিল। পসিবলি হতেও পারে সেথ রলিন্স গোলবার্ডের উপর বা গুন্থারের উপর ক্যাশিং করতে পারে। এমনটা হলে কিন্তু অনেক বেশি স্টোরি মিসিং থাকবে, আমি চাই স্টোরি দেখতে। এছাড়া সে আরো একটা থিওরি দিয়েছে, সে বলতেছে গোলবার্ড চ্যাম্পিয়নশিপ জিতবে, নেক্সট উইক সে বলবে যে আমি ইনজুরি, এর জন্য সে টাইটেলটা রিলিঙ্কুইশ করবে। পসিবলি অনেক কিছু হতে পারে, আমরা সবকিছু রুল আউট করতে পারি না। বাট আমার পার্সোনালি মনে হয় না WWE গুন্থারকে হারাবে, কারণ তারা গুন্থারকে খুব ভালো একটা সুপারস্টার হিসেবে বিল্ড করেছে। এরপর আমরা কথা বলবো ভিন্স ম্যাকম্যানের বিষয়। আর ভিন্স ম্যাকম্যান কিন্তু এই বয়সে চুপচাপ থাকে না, সে কাজ করতেই থাকে, আর এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আর ভিন্স ম্যাকম্যান একটা কোম্পানি করেছে 14&I নামে, আর ভিন্স ম্যাকম্যান আরো একটা নতুন কোম্পানি কেনার চেষ্টায় আছে। আর এই কোম্পানি হচ্ছে BKFC, মানে বেয়ার নেকেল ফাইটিং চ্যাম্পিয়নশিপ, এন্ড এটা কিন্তু একটা কমব্যাট স্পোর্ট। এখানে আপনাদের আমি রিপোর্টটা বলি, ভিন্স ম্যাকম্যান BKFC কে কন্ট্রাক্ট করেছে এবং এটাকে অ্যাকার করার জন্য অফার করেছে। আর BKFC যে ফাউন্ডার সে মনে করেছে যে এটা রাইট টাইম না। সে এমনটা না যে বলেছে যে আমরা বিক্রি করব না, সে বলেছে এটা রাইট টাইম না, তো এটার জন্য আমরা কোনো ডিল করতে পারিনি। এবং আপনাদের আমি ক্লিয়ার করে বলে দিই, BKFC মানে বক্সিং একটা স্পোর্ট, বাট এখানে বক্সিং গ্লাভস না, বেয়ার নাকেলস পরে ফাইট করতে হয়। এছাড়া আপনাদের বলে দিই, কনর ম্যাকগ্রেগর সে কিন্তু এই কোম্পানিটাকে কিনতে চায়। যদি সে ইনভলভ হয়ে যায় ভিন্স ম্যাকম্যানের সাথে তার বনবে না। এবং ভিন্স ম্যাকম্যানের যেহেতু ইন্টারেস্ট আছে, নিউজটা সামনে এসেছে, হয়তো সামনে গিয়ে সে কোম্পানিটাকে কিনেই ফেলবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।